হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি সিনেমাটা দেখলাম, অনেকদিন ধরে দেখার ইচ্ছা ছিল এবং এখন দেখলাম। সিনেমাটি নিয়ে কথা বলবো যে সিনেমাটা কেমন এবং এই সিনেমাটা আমাদের সমাজের সাথে কতটুকু মিল। সিনেমা নিয়ে বলবো যে এই সিনেমাতে মূলত লিডিং ক্যারেক্টার দুইজনই, চঞ্চল চৌধুরী এবং জেফার। আর বাকি যারা রয়েছে উপস্থিতি অল্প সময়, মূলত এরা দুইজনেই পুরো সিনেমাটা জুড়ে কাভার দেয়। এই সিনেমাতে মূলত ফ্যামিলি থাকার পরেও নারী অথবা পুরুষেরা যে ফ্যামিলির বাইরে গিয়ে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে, এই ব্যাপারটা একটা হিউমারের সাথে দেখানো হয়েছে। আমরা যদি এই ব্যাপারটা নর্মালি আমরা সিরিয়াস মোডে বেশি দেখতাম তাহলে হয়তো বা মজা লাগতো না, বা কতটুকু দেখার পর বোর হয়ে যেতাম যে না কি দেখানো শুরু করেছে এরকম। কিন্তু সেই সিরিয়াস ব্যাপারটা মোস্তফা সরোয়ার ফারুকী এটা হিউমারের সাথে একটা হাস্যরসাত্মক কমেডির সাথে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেই কারণে আমরা এই ব্যাপারটা দেখার সময় বোরিং ফিল করি না। আমরা সিরিয়াস বিষয় দেখতেছি কিন্তু আমাদের কাছে দেখে মজা লাগছে বা আমরা এনজয় করতে পারতেছি। যেমন এখানে কয়েকটা সিন রয়েছে এরকম যে চঞ্চল চৌধুরী এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ফ্যামিলিতে বলেছে যে এক জায়গায় যাবে, কিন্তু সে আরেক জায়গায় গিয়েছে এবং তখন তার ফ্যামিলি জেনেছে যে চঞ্চল চৌধুরী যেই ফ্লাইটে যাওয়ার কথা সেই বিমান ক্রাশ করেছে। আর চঞ্চল চৌধুরী সে তার যে গার্লফ্রেন্ড তাকে বলছে যে তুমি আমার সামনে যে দাঁড়িয়ে আছো আমি তো আসলে মানুষ না, আমি আসলে ভূত বা আমি একটা লাশ, তুমি লাশের সাথে কথা বলছো। এই ধরনের যে উপস্থাপনা, এটা যারা ইতিমধ্যে সিনেমা দেখে ফেলেছেন তারা বুঝতে পারছেন যে সেই জায়গাগুলো কতটুকু হিউমার দিয়েছিল বা আমাদেরকে কতটুকু মজা দিয়েছিল। যদিও বিষয়টা সিরিয়াস, মানে প্রেক্ষাপট অনুযায়ী সিরিয়াস ঘটনা, কিন্তু আমরা কিন্তু দেখার সময় মজা পেয়েছি। এই ধরনের আরও বিভিন্ন ধরনের সিন রয়েছে যে গার্লফ্রেন্ড এবং ওয়াইফ একসাথে একই শাড়ি পরে সামনে চলে আসে। এই ধরনের ব্যাপারটা মূলত আমার বলার সময় হয়তো নর্মাল লাগছে, কিন্তু এই যেভাবে উপস্থাপনা দিয়েছে সিনেমাতে সেইটা আমাদের কাছে দেখে মজা লাগার মতন বা আমরা এনজয় করার মতন সিনেমা। এই যাই হোক, এই সিনেমাটা মূলত এই এক্সট্রামিডিয়াল অ্যাফেয়ারটা নিয়ে যে ব্যাপারগুলা ঘটে বা এই সিনেমাতে দেখা যাচ্ছে যে একজন সাধারণ লোক, যদিও সে একজন মোটামুটি উচ্চ মধ্যবিত্ত লোক এই সিনেমাতে, তো এই যে সেটা উচ্চ মধ্যবিত্ত লোকেরাই নর্মালি সমাজে বেশি করে থাকে, তো সেই জন্য হয়তো বা সেরকম দেখিয়েছে। অর্থনৈতিক অবস্থা একটু ভালো ফ্যামিলি দেখিয়েছে যে ওই যে তারা মূলত যারা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সেরকম একটা শ্রেণীর লোক হচ্ছে চঞ্চল চৌধুরী এবং জেফারও, তারা কীভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারগুলা গড়ে তুলছে অথবা সেগুলা কন্ট্রোল করছে এবং সেগুলা করতে গিয়ে তারা কীরকম ফ্যামিলিগত দুর্ভোগের শিকার হচ্ছে এবং ফ্যামিলিতে তারা কি পরিমাণ ক্রাইসিসের বা অসহায়তার শিকার হচ্ছে এবং তাদের ভাগ্য এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের কারণে কীরকম নির্মমতার দিকে নিয়ে যায়। এই ব্যাপারগুলোই মূলত সিনেমাতে উপস্থাপন করা হয়েছে এবং এই সিনেমাতে আমাদের সূক্ষ্মভাবে আমাদের যে বর্তমান সমাজ, এই সমাজের এই এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের ব্যাপারটা তুলে ধরা হয়েছে এবং এই অ্যাফেয়ারের যে একটা পরিণতি কীরকম নির্মম হতে পারে সেটাও আমাদেরকে মোটামুটিভাবে উপস্থাপনা দিয়েছে। এটা হয়তো বা এই সিনেমার ক্লাইম্যাক্সের দিকে গিয়ে আরও পিকে যেতে পারতো, কিন্তু তারা এতটা পিকে যায়নি, কিন্তু মোটামুটি ভালো একটা ক্লাইম্যাক্স দিয়ে শেষ করেছে। এবং সিনেমাটা যদি আমরা সংলাপ দেখি, সংলাপ কিন্তু নর্মাল, কিন্তু যে রকমভাবে গল্পটা এগিয়ে নিয়ে গেছে পরিচালক, সেই গল্পটার উপস্থাপনা বা স্টোরি টেলিংটা আমাদের কাছে ভালো লেগেছে, কারণ সেগুলো সে খুব সুন্দরভাবে যত্ন সহকারে আমাদের কাছে উপস্থাপন করেছে। অন্তত সিনেমা দেখে আমাদের কাছে তাই মনে হয়েছে। আর এই সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে একটা গান কয়েকবার, সম্ভবত 2বার ইউজ করে তারা। সেই গানটা হচ্ছে যে মানুষ কেন এরকম, আহমেদ সানির গান। এই গানটা মনে হয়েছে যে না সুন্দর মানিয়ে গিয়েছে এই সিনেমার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। এখন কথা বলবো যে সিনেমাটা সমাজের কীরকম চিত্র তুলে ধরে। আমরা যখন মোস্তফা সরোয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখেছিলাম তখনই আমরা মোটামুটি একটু ভালো করে জানতে পেরেছি যে আমাদের বাংলাদেশেও অন্যান্য দেশের মতন লিভ টুগেদারের ব্যাপারটা আস্তে আস্তে বাড়ছে এবং লিভ টুগেদার ছড়িয়ে পড়ছে বিভিন্ন রাজধানী শহরে, যেমন ঢাকাতে অথবা চিটাগংয়ের মতো শহরেও কি লিভ টুগেদারের ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছে। সেই সিনেমাতে আমরা মোটামুটি করেভাবে এগুলা দেখিয়েছি, কিন্তু এই সিনেমাতে যে একজন ফ্যামিলিতে একজন লোক, সেটা ছেলে হোক মেয়ে হোক, তারা যদি লিভ টুগেদার করে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে সেটার কি পরিণতি হতে পারে সেটাও মূলত দেখানো হয়েছে। তো সেই পরিণতি আমাদের সমাজে হয়তোবা আমরা সরাসরি বা ওই রকম স্পষ্টভাবে দেখি না, কিন্তু এই যে লিভ টুগেদার বা এক্সট্রা অ্যাফেয়ারগুলো
সেগুলা আমাদের সমাজে যে দিন দিন বেড়ে যাচ্ছে, এটা আমাদের একটা সমাজের ডার্ক সাইড, সেটা যেন আমাদেরকে হিউমারের সাথে পরিচালক উপস্থাপন করেছে। আমরা যারা নর্মালি গ্রামে থাকি অথবা এই উপশহরে থাকি, তারা হয়তো বা ওই রকমভাবে এটা নিয়ে ভাবি না বা ওই রকম চিন্তা করি না যে আসলে কি এরকম হয়। কিন্তু যারা শহরে থাকে এবং শহরের মোটামুটি ভালো সাইডের সাথে ডার্ক সাইড সম্পর্কেও একটু আধটু জ্ঞান রাখে বা দেখাশোনা জানা আছে, এরকম বেশিরভাগ লোকে জানেন যে বর্তমানে এই কাজগুলা, এই লিভ টুগেদারগুলো অথবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারগুলা দিন দিন বেড়ে যাচ্ছে। আর শুধু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কেন, এই সমকামী সেক্সের ব্যাপারটাও কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। এইগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর। এগুলো আসলে যারা সিনেমা বানায় বা সিনেমা নিয়ে জড়িত, তারা যদি আরও সচেতনভাবে এগুলো নির্মমতা দেখায়, তাহলে হয়তো বা মানুষ এটার ব্যাপারে আরও সচেতন হবে। তবে মানুষ তো সচেতনতায় সিনেমা থেকে নিতে চায় না, তারা শুধু এনজয় নিতে চায়। তাও দেখা যাক মানুষ কি করে। অন্ততপক্ষে মানুষের ভালোর জন্য তো সিনেমার পরিচালকেরা বা যারা সিনেমার সাথে জড়িত, তারা যদি সিনেমার মাধ্যমে একটু চেষ্টা করে এসব কমানোর জন্য এগুলার পরিণতি দেখে, তাহলে হয়তো বা সমাজের কিছু হলে উপকার হতে পারে। তো বলছিলাম যে এই সিনেমাতে এই সমাজের এই ডার্ক সাইডটা বিশেষত শহর এলাকার বা রাজধানী এলাকার, উপশহর এলাকায় কম হয়, বিশেষত রাজধানী এলাকাগুলাই বেশি হয়। এই লিভ টুগেদার, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, এইগুলা যেন দিন দিন বেড়েই যাচ্ছে, এইগুলার একটা উপস্থাপনায় দেখিয়েছে পরিচালক। শহরের মানুষের একটা ডার্ক সাইড যেন এই সিনেমার একটা প্রতিচ্ছবি। আপনারা যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন, তাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাতে পারেন, এবং যারা দেখেন নাই তারা এই সিনেমাটা দেখতে পারেন। আর সিনেমা নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।